সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রহমান। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। আপনাদের দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দেশে একটি নির্দিষ্ট অঞ্চলে কিন্তু বন্যা হচ্ছে এবং বন্যা দুর্গত এলাকার মানুষের অবর্ণনীয় দুর্ভোগ, আমরা সেই দুর্ভোগের বিষয়ে কথা বলবো। এবং আরও একটি বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে সেখানে আমাদের দেশপ্রেমিক দেশের সাধারণ মানুষরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সেই সঙ্গে দুর্নীতি এবং জঞ্জালের নানা তথ্য আমাদের কাছে রয়েছে, সেই বিষয়ে আমরা খুঁটিনাটি বিষয়ে কথা বলতে চাই। তবে সবশেষ আমরা বার্তা খেয়ে যেতে চাই, যেখানে বার্তা সম্পাদক বেনজির আহমেদ রয়েছেন। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। রেমানে আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, সারা দেশের অর্থাৎ দেশের 11টি বা 12টি জেলা এখন বন্যা কবলিত। লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী হয়ে আছেন। কোনো কোনো এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, আবার কোনো কোনো এলাকায় অবনতি হয়েছে। লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে এবং কুমিল্লায় অপরিবর্তিত হলেও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। অনেক মানুষ পানিবন্দী রয়েছে এবং ত্রাণের ক্ষেত্রে, ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। বিশেষ করে একেবারে রিমোট বা প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ত্রাণ কিন্তু পর্যাপ্ত রয়েছে, কিন্তু ঠিকমতো পাঠানো যাচ্ছে না। সরকারি হিসাবে এ পর্যন্ত 27 জন, অর্থাৎ এই বন্যায় 27 জনের মৃত্যু হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। যেমন আরেকটি বিষয় হচ্ছে, যেটা সম্প্রতি বলা হয়েছে যে গেল 15 বছরে অর্থাৎ আওয়ামী সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের অনুসন্ধানে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যেখানে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী 45 দিনের মধ্যে তো প্রতিবেদন দিতে বলা হয়েছে। অর্থাৎ গেল আওয়ামী লীগ সরকারের আমলে যারা গুম হয়েছে, কিভাবে গুম হয়েছে, তার কারণ কি, এ বিষয়ে এই কমিটি তাদের প্রতিবেদন দেবে। যেমন এদিকে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত হচ্ছে নির্বাচন, আর সেই নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে একটি রোডম্যাপ ঘোষণা করা উচিত। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকেও কিন্তু নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবি করা হয়েছিল। অন্যদিকে হাফিজউদ্দিন আহমেদ আরও বলেছেন, পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। হাফিজউদ্দিন আহমেদ আরও বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের যেই অতি বিপ্লব বা প্রতি বিপ্লব, এটাকে রুখে দিতে হবে। এই জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিও আহ্বান জানিয়েছেন। রেমান, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এর বাইরেও বিদ্যুৎ নিয়ে, বিদ্যুৎ খাতে গত বেশ কয়েক বছর ধরে যে সীমাহীন দুর্নীতি আপনারা বলেছিলেন, আহমেদ আজম খান আপনিও আমার এই টক শোতে এই টেবিলে বলেছিলেন, সে বিষয়ে আমাদের একটি বিশেষ রিপোর্ট হয়েছে, আমাদের বিশেষ প্রতিনিধি রিশাদ নাসরুল্লাহ করেছেন। একবারে পুঙ্খানুপুঙ্খ বিষয়ে চলে এসেছে, কিভাবে এই দুর্নীতিগুলি হয়েছে, কারা কারা করেছে, কোন প্রক্রিয়ায় হয়েছে, কোন বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে। আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। তবে সবার আগেই যেতে চাই বন্যা পরিস্থিতি নিয়ে। বন্যা হয়েছে এবং সাধারণ মানুষরা গিয়েছে। একটি বিষয়ে অভিযোগ রয়েছে যে ত্রাণ আসলে অপ্রতুল না, কিন্তু ব্যবস্থাপনাটা একটু সমস্যা দেখা দিচ্ছে। আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতার মুক্ত বাংলাদেশে আজকে প্রথম আপনার চ্যানেলে কথা বলছি। সম্মানিত দর্শককে স্বাগতম। দেখুন, সবচেয়ে বড় কথা হলো এই যে হঠাৎ করে এরকমভাবে বাংলাদেশে যে বন্যা নেমে এলো, এটাকে আমি বন্যা বলবো না, 12টি জেলায় যে মহা দুর্যোগ নেমে এলো, এই দুর্যোগ কিন্তু নামবার কথা ছিল না। আমরা যাদেরকে প্রতিবেশী বলি, যাদেরকে বন্ধু বলি, যাদেরকে উন্নয়ন সহযোগী বলি, সেই প্রতিবেশী দেশের সৃষ্ট বন্যা, তারা যদি আমাদেরকে আগেভাগে এটা নিয়ে সতর্ক করতেন বা আগাম জানান দিতেন, যেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা বাধ্য জানান দিতে, কিন্তু তারা দেননি বলে আজকে 12টি জেলায় যে মানবিক বিপর্যয়, এটাকে
কোনোভাবে মেনে নেওয়া যায় না। মানুষের যে দুঃখ, আপনি বলছিলেন যে এক জায়গায় উন্নতি হচ্ছে, আরেক দিকে অবনতি হচ্ছে। যেখানে উন্নতি হচ্ছে সেখানে আবার আরেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। বন্যা চলে গেলেই কিন্তু বন্যা সমস্যার সমাধান হয় না, তখন আবার বন্যা পরবর্তী নতুন নতুন নানান সমস্যা তৈরি হয়। কাজেই এই নতুন সরকার যে গণতন্ত্রের প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করেছে, যে সরকারকে বাংলাদেশের প্রত্যেকটা সরকারই কিন্তু একটা অংশ সমর্থন করেন, আরেকটা অংশ বিরোধিতা করেন, এমন একটা সরকার বিশ্ববরেণ্য প্রফেসর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে, যে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ, দানবীয় সরকারের কিছু অনুসারী, হাতে গোনা কিছু লোক বাদ দিয়ে সারা বাংলাদেশটা যে সরকারকে সমর্থন দিয়েছে, সেই সরকার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাত্রা শুরু করেছে। এই সময়ে এই যে এই সরকারকে বিব্রত করবার জন্য বা দেশটাকে বিপর্যয়ে নামাবার জন্য এই যে ভারতের পদক্ষেপটা, এটা কিন্তু খুব নিন্দনীয়। ভারত কি পলিসি নিয়ে এগুচ্ছে জানি না, তবে এই পলিসিতে ভারত কিন্তু লাভবান হবে না, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়াবে, কারণ বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর জাতি। বাংলাদেশ কখনো ব্যর্থ হয়নি, হয়তো সময় লেগেছে, বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর জাতি। আমি এই বানভাসী মানুষের এই কষ্ট দুঃখের সাথে সমব্যথী, সাথে সাথে বলতে চাই যে বাংলাদেশের মানুষ কতটা দেশপ্রেমিক, কতটা ভালো, যে ওই জেলাগুলোতে কি পরিমাণ ত্রাণ যাচ্ছে। কিন্তু আপনি যে কথাটা প্রথমে আমাকে প্রশ্ন করলেন যে ম্যানেজমেন্টের অভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না, মাইলের পর মাইল গাড়ির যে দীর্ঘ সারি, আমি এখানে বলবো যে ওখানে যারা দায়িত্ব পালন করছেন, ওখানে সেনাবাহিনী আছেন, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা আছেন, আমি অনুরোধ করব এই মানুষগুলোকে বাঁচাতে, এই মানুষগুলোকে ত্রাণ দিতে আপনাদের পরিকল্পিত ম্যানেজমেন্টে এই দীর্ঘ সারি যানজটের কারণে যদি ত্রাণ পৌঁছাতে দেরি হয়, আর এই যে ২৭ জনের মৃত্যু, এ মৃত্যু যেন আর একটাও না বাড়ে, এই কারুর পেটে যেন আর ক্ষুধা না থাকে। প্রত্যেকে, আমাদের যে ত্রাণ যাচ্ছে না, এ কিন্তু ব্যাপক, সারা বাংলাদেশের ঘরে ঘরে থেকে ত্রাণ মানুষ নিজের উদ্যোগে একবেলা না খেয়েও দিচ্ছে যে আমরা ওই বানবাসীর জন্য দেব। এবং আপনি দেখবেন যে প্রতিদিন শত শত না হাজার হাজার গাড়ি যাচ্ছে ওই সমস্ত এলাকায়। কাজেই এই গাড়িগুলো গিয়ে যদি এই যানজটেই পড়ে থাকে, যে বানভাসী তাদের কাছে যদি আমরা ত্রাণটা পৌঁছাতেই না পারি, তাহলে তো লাভ হলো না। অতএব আমি বলবো ওখানে যে সেনাবাহিনী আছে এবং প্রশাসনের অন্যান্যরা আছে, তারা দয়া করে এমন ডাইনামিক ম্যানেজমেন্টটা করুন যাতে করে প্রত্যেকটা গাড়ি সেই প্রসেসে যাবে এবং ত্রাণটা দিয়ে, অথবা ত্রাণ কেন্দ্রীয়ভাবে ওখানে আপনারা এই খুলেন দিয়ে যাতে তারা চলে আসতে পারে। এইটাই আমার কথা। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, যে বিষয়টি আহমেদ আজম খান বললেন, এটি কিন্তু এই বন্যা শুরু হওয়ার পর থেকেই এই অভিযোগটা আসছে। দালিলিকভাবে প্রমাণও দেওয়া হচ্ছে বা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ভারত আগাম সতর্ক বার্তা না দিয়ে তাদের যেই গেটগুলো রয়েছে সেগুলি খুলে দিয়েছে, পানিটা হঠাৎ করে চলে এসেছে। এবং তার সঙ্গে যুক্ত হয়েছে সবশেষ ফারাক্কার গেট খুলে দেওয়া, এবং উত্তরাঞ্চলের কিন্তু পরিস্থিতি নাজুক। সে বিষয়ে আপনারা জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আমার শ্রদ্ধেয় সহ-আলোচক এবং যারা শুনছেন। দেখুন, দুটা এলাকায় দুই ধরনের আসলে ঝুঁকি থাকে। আমরা যদি তিস্তা, ব্রহ্মপুত্র, গঙ্গার ওই এলাকাটা ধরি, সেখানে কোনো ঢল হলে বাংলাদেশে পৌঁছাতে 5 দিন 7 দিন সময় লাগে, কিন্তু ত্রিপুরার উজানে যদি হয় 4-5 ঘন্টার মধ্যে পানি চলে আসে। এখন বিষয়টা হচ্ছে যে ত্রিপুরার এই জায়গায় 4-5 ঘন্টার মধ্যে যদি ঢলটা আমাদের এখানে পৌঁছায়, তাহলে যৌথ নদী কমিশনের এই দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য আদান প্রদান করা। আমরা দেখেছি যে ঢল হয়েছে এরকম একটা নানা ধরনের বক্তব্য আসছে গণমাধ্যমগুলোতে, বিশেষ করে প্রিন্ট মিডিয়ায়, যে অনেকগুলো জিনিসের মধ্যে একটা বিষয়টা শুধু উল্লেখ করছে যে ঢল হচ্ছে, কিন্তু উচ্চতা, গতিবেগ,
কত সময়ের মধ্যে পৌঁছাবে, এই ধরনের বিস্তারিত তথ্য দেওয়ার বিষয় আছে, এগুলো করেনি। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ যখন ভারতের সঙ্গে এমইউগুলো স্বাক্ষর করে, তখন দেখবেন 850 কিলোমিটার রাস্তা, যেটা ট্রানজিটের নামে করিডোর দিয়ে দেওয়া হলো, সেই জায়গায় সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে 4-5 ঘন্টায় ঢল যখন বাংলাদেশে ঢুকে যায় তখন হচ্ছে সমস্যা। এই জায়গাটা খেয়াল করবে। এটার কারণ হচ্ছে কি, দেখবেন যখন কোনো একটি ফ্যাসিস্ট সরকার, যে পালিয়ে যাওয়া সরকারের যে বৈশিষ্ট্য ছিল, তারা রাজনীতি ছেড়ে ক্ষমতাটাকে আঁকড়ে ধরেছে। ক্ষমতা যখন গিয়েছে তখন দেশে থাকতে পারেনি, পালিয়ে গেছে। ফলে রাজনীতি, যদি কোনো রাজনৈতিক দল যারা সরকারে থাকে ক্ষমতা এবং রাজনীতির মধ্যে ব্যালেন্স স্ট্রাইক করতে পারে এবং জনসম্পৃক্ততা থাকে, তখন যেটা হয় কি, তারা এই এমইউগুলো স্বাক্ষর করার সময় খেয়াল রাখবে যে গণদাবি, গণস্বার্থের সাথে সম্পর্ক আছে কিনা। যেহেতু পালিয়ে যাওয়া সরকার এবং তাদের তো অধিকাংশ লোকই চলে গেছে, তারা আসলে যে বিষয়গুলো করেছে ওগুলো খেয়াল ছিল না, শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য এটা করেছে। এই জন্য আমার যেটা মনে হয়, এই মুহূর্তে যেহেতু অতীত তো অতীতই, এখন আমাদের এই কাজটা করতে হবে। প্রশ্ন হচ্ছে এখন যারা আছে তারা কোন কাজটি, মানে প্রাধান্য নির্ধারণ করতে হবে, কাজের প্রায়োরিটি ফিক্স করা খুবই জরুরি। যেমন আইন শৃঙ্খলা রক্ষা করা, এর মধ্যে চলে আসলো বন্যা, আর অশান্তি তো একটার পর একটা লেগেই আছে। অনেকেই এটাকে প্রতি বিপ্লব বলে। প্রতি বিপ্লব তো না, অনেক গবেষক মনে করে এটা হচ্ছে প্রতি গণহত্যা। প্রতি বিপ্লবের কনসেপ্টটা হচ্ছে কোনো একটা বিপ্লব যদি ইনকমপ্লিট থাকে তখন প্রতি বিপ্লব হয়। ওদের গণহত্যা ইনকমপ্লিট ছিল, আরও কিছু মানুষ মারা দরকার। ফলে ওরা কখনো চোর পাঠিয়ে দিচ্ছে, কখনো হিন্দু সাম্প্রদায়িক কার্ড খেলছে, কখনো জুডিশিয়ারি কু করছে, এবং সর্বশেষ আমরা দেখলাম আনসারের উপর নাজিল হয়েছে এবং রিকশাওয়ালাদেরকেও মোটামুটি কাভার করে ফেলেছে ইতিমধ্যে। আর এখন হচ্ছে যে কাজটা করছে সেটা হলো, এর আগে আপনি দেখবেন যে সরকার, পতিত সরকার যখন এখানে ছিল, তাদের যেই নানান ধরনের কার্ড ছিল, উনি পালিয়ে যাওয়ার পর ভিন্ন জায়গায় থেকে কার্ড কিন্তু আরেকটা চালাচ্ছে। ওই যে বললাম সাম্প্রদায়িক কার্ড, কখনো কখনো বঙ্গবন্ধু কার্ড এবং ঐতিহ্য কার্ড, এগুলো সবগুলো খেলে এখন পানি সর্বশেষ, আনসারের পর পানি। ফলে আমাদের এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার, আমার অনুমান যে আমরা এতগুলো কাজ একসঙ্গে করতে হচ্ছে, এটা একটা সংকট আছে। আমরা জানি সমস্যা আছে, কিন্তু সাবধান হওয়ার জায়গাটায় শুধুমাত্র শিক্ষার্থীর উপর ভর করা, এটা নিয়ে কিন্তু নানানজন নানান কথা বলছে। কারণ আনন্দবাজার পত্রিকায় 24 তারিখে দেখলাম অগ্নি একটা নিউজ প্রিন্ট করেছে, দেখেছেন নিশ্চয়ই, এবং সেখানে সুনির্দিষ্টভাবে এই সরকারকে ইরিটেট করবার জন্য যা যা লেখা দরকার সবগুলো লিখেছে। এবং বিএনপি এবং অন্যান্য দল কিছুদিনের মধ্যে হরতাল, জ্বালাও পোড়াতে যাবে। ফলে দেখেন, মানে তথ্য সন্ত্রাসও কিন্তু চালু হয়েছে। ফলে এই যে ছাত্র জনতার প্রায় 1000 ছাত্র জনতার রক্তে ভেজা বাংলাদেশ, এখন মনে রাখতে হবে যারা এইসব করছেন এগুলো আসলে টিকবে না। কারণ ছাত্রদের সামনে গণভবনই টিকে নেই, সেখানে আনসার তো টিকার প্রশ্নই আসে না। খুবই দুর্বল কার্ড খেলা হচ্ছে। কিন্তু তার সাথে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি অব্যাহতভাবে নিগৃহীত হতে থাকেন, আপনি যত বড় মনস্টারই হন, আপনার কিন্তু শক্তি ক্ষয় হতে থাকবে। অন্তত এটুকু হবে, আপনি গতি মন্থর হবে, লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, যেটা হচ্ছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা জনতার মানে সংবিধান দিয়ে এখন চলছে, তাদের সবচেয়ে বড় ব্যর্থতা হবে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার ব্যর্থতা। এবং সব দিক থেকেই কোথাও কোথাও অধৈর্য হতে দেখছি। কাউকে কাউকে এইভাবে তথ্য সন্ত্রাস করছে পার্শ্ববর্তী দেশে, কখনো পানি ছেড়ে দিচ্ছে, কখনো বা নানান ধরনের উস্কানিমূলক নিউজ দিচ্ছে, এবং যারা সংশ্লিষ্ট ক্ষুব্ধ যে অংশগুলো আছে তাদের মনে করিয়ে দিচ্ছে আপনারা এখনো শুরু করছেন না কেন অসন্তোষ। এর মধ্যে সরকারের যেই জিনিসটা চিন্তা করা উচিত খুবই গুরুত্বের সাথে, সেটা হচ্ছে প্রায়োরিটি সেট করার ক্ষেত্রে। যেমন দেখুন,
অস্ত্র ১,৫০০ অস্ত্র লুট হয়ে গেল। এই অস্ত্রগুলো কোথায় আছে? এখন আপনি যদি আইন শৃঙ্খলা রক্ষা করতে চান, আপনাকে কিন্তু অস্ত্র উদ্ধার করতে হবে। ৫০০রও কম অস্ত্র উদ্ধার করেছেন, বাকিগুলো কোথায়? আপনার ১৩০টা কিশোর গ্যাং, এবং এগুলো সব আওয়ামী লীগের যেই এখানের কাউন্সিলররা আছেন ওনাদের তত্ত্বাবধানে ছিল। নিশ্চয়ই এই বাচ্চাগুলো উধাও হয়ে যায়নি। এখন তাহলে কি করা উচিত? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রায়োরিটি নির্ধারণ করা খুবই জরুরি, এবং এই নির্ধারণ করার ক্ষেত্রে যতটা স্পেস দিবে যারা স্টেক আছে তারা ততটা ভালো পারবে, এবং ভালো পারা মানে হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে সময়টাকে কমিয়ে নিয়ে আসা। ফলে আমি একটা অনুরোধ করতে চাই, সব দিক থেকে যখন সকলেই অপেক্ষিত রাজনৈতিকভাবে কম অভিজ্ঞ পেশাজীবী অত্যন্ত সম্মানিত ১৭ জনের একটা টিম, ইভেন গণমাধ্যমে কথা বলবার মতো অভিজ্ঞতা অনেকের কম, কিন্তু অসাধারণ মেধাবী এবং টেবিল ওয়ার্কে অত্যন্ত, এরকম মানুষকে যদি আপনারা আপনাদের একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে কাজ করবার সুযোগ দেন, রাজনৈতিক বিতর্ক সৃষ্টি না করে সহযোগিতার হাত বাড়াতে হবে। কারণ বিএনপির মতো একটা জনসম্পৃক্ত দল যারা অহিংস আন্দোলন থেকে শুরু করে ১৭ বছর নানাভাবে এই ধরনের একটি অভ্যুত্থান তৈরি করার পরিস্থিতি তৈরি করে দিয়েছে, যেখানে কোমলমতি শিক্ষার্থীরা ওখানে শেষ যে স্ট্রাইকটা সেটা করেছে। এই অবস্থায় এই নতুন স্বাধীন বাংলাদেশের এই ২০২৪-এর মুক্তিযুদ্ধের ফলাফল যদি আপনারা নিতে চান, এটা একটা টিম ওয়ার্ক, অন্য কিছু না। সেই জন্য আমি মনে করি আমাদের উচিত হচ্ছে, বিশেষ করে সরকারের পক্ষে যারা আছেন তাদের উচিত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খুবই মনোযোগ দিতে হবে। বন্যা পরিস্থিতি আপনি মোকাবেলা করতে পারবেন, শুধু পরিকল্পনা দরকার। দেখুন, এই বাচ্চারা যখন প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হলো, এবং এত ব্যর্থতা আন্দোলনে, বিএনপির সাথে ৩৬টি দল অহিংস আন্দোলনে প্রাণ দিতে হয়েছে। কতটা ফেসিস্ট রাষ্ট্রযন্ত্র কিভাবে ব্যবহার করেছে আমরা দেখেছি। ২৮শে অক্টোবর কি করেছে, সেখানে বাচ্চাগুলোকে পুলিশ বলছে যে একটাকে মারি, শুধু একটাই কমে, অন্যরা কেউ সরে না। এরকম একটি মানে অত্যন্ত আকাঙ্ক্ষিত সারা বাংলাদেশের গণদাবির জায়গায় তারা যে এই অভূতপূর্ব অবদানটা রেখেছে, সেটার ইতিবাচক দিক বন্যা পরিস্থিতির প্রমাণ হয়েছে। সেটা হচ্ছে, দেখুন, যেই পেট্রোল পাম্পগুলো আছে আমি সেখানে দেখেছি জ্বালানি দিচ্ছে যাদের টাকা পয়সাও চাচ্ছে না। আবাসিক হোটেলগুলোতে দেখলাম বর্ডারদের কাছ থেকে চার্জ করা হচ্ছে না, আপনারা ত্রাণে সাহায্য করুন। এই যে একটা স্বপ্ন তৈরি করেছে, এই স্বপ্নটাকে লালন করবার দায়িত্ব সকলের। সন্তানরা করেছে, অভিভাবকদের। দেখুন, মানবিক একটা বাংলাদেশে অংশগ্রহণ করবার চেষ্টা চলছে। এখানে কিন্তু সবাইকে এই ইতিবাচক যেই একটা স্পিরিট তৈরি হয়েছে, এখানে একটু সাহায্য করতে হবে। তাহলে হবে কি, বন্যা থেকে শুরু করে আইন শৃঙ্খলা এবং সবশেষে নির্বাচনের যে রোড ম্যাপ যেটা আমরা বলছি, সেখানে মনোযোগ দিতে পারবে। জি, আমরা রোড ম্যাপ নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। আহমেদ আজম খান, গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে ৫ সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে। আপনি গুমের বিষয়টি জানেন, আয়নাঘরের বিষয়ে জানেন, অত্যাচারের বিষয়ে জানেন, সব বিষয়ে জানেন। এবং এই যে কমিশন হয়েছে, এই কমিশন একজন বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী তার নেতৃত্বে হয়েছে, এবং খুব উচ্চ পর্যায়ের এই কমিটি হয়েছে। এই কমিটির কাছে আপনার প্রত্যাশা এবং কর্ম পরিধিগুলি কি হবে আইনজীবী হিসেবে আপনার কাছে জানতে চাই। দেখুন, আমি আপনার এখানে আসার আগে স্ক্রলে আমিও দেখছিলাম, এবং আমি মনে করি যে এই কমিশন গঠন অত্যন্ত সময় উপযোগী। কারণ গত ১৫ বছরে এই হাসিনা সরকার প্রথমে স্বৈর শাসক, পরে ফ্যাসিবাদী শাসক, এবং তারপরে দানবীয় শাসকে পরিণত হয়েছিল। এই দানবীয় শাসন পরিচালনা করতেই ৬২২ জনকে গুম করে ফেলেছে, প্রায় ১০,০০০ বিএনপি নেতাকর্মীকে খুন করেছে, এবং অসংখ্য ৭ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। তো এইখানে এই যে কমিশন, এই কমিশন গুম এবং খুনের তথ্য সংগ্রহ করতে আমি মনে করি যে একটা হাই প্রোফাইল কমিশন দরকার। এটা সেই হাই প্রোফাইল কমিশন, যেখানে মানবাধিকার কর্মী আছেন, নূর খান আছেন, আরো একজন আছেন, তারপরে আরো একজন বিচারপতি আছেন, শিক্ষক আছেন। আমি মনে করি যে এরা অত্যন্ত অভিজ্ঞ। এরা
সুন্দরভাবে ওই ৪৫ কার্য দিবসে যে রিপোর্ট করতে বলা হয়েছে বা কমিশন যে এটা প্রতিবেদনটা তৈরি করবে, আমি মনে করি যে আমরা সকলে প্রস্তুত। আমাদের যাদের সন্তানেরা গুম হয়েছে, যাদের সন্তানেরা খুন হয়েছে, তাদের কাছে সমস্ত তথ্য আছে। প্রতি বছর যারা গুম হয়েছে তাদের মা, তাদের ভাই, তাদের বোন, তাদের বাবা, তাদের স্ত্রী প্রতি বছর যে অনুষ্ঠানগুলো করে, মায়ের ডাকে, এবং যে তাদের চোখের পানি শুধু এটাতেই সীমাবদ্ধ নেই, তাদের কাছে সমস্ত রেকর্ড আছে। তারপরে যারা খুন হয়েছে তাদের কাছে সব রেকর্ড আছে, এবং আমি বিশ্বাস করি যে এই কমিশন সফল হবে এবং এই কমিশন সফলভাবেই এই প্রতিবেদন তৈরি করবে। এবং এই প্রতিবেদনটা তৈরি করা জরুরি ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার এটা যে অনুধাবন করে এটা যে করেছে, আমি অভিনন্দন জানাই। কারণ পরবর্তী কোনো সরকার যেন এইরকম দানবীয় না হয়, পরবর্তী কোনো সরকার যেন এইরকম গুম খুনের আশ্রয় না নেয়, এই ধরনের অপকীর্তি না করে। এটা কিন্তু এই সরকারকেই তার পথ তৈরি করে যেতে হবে, এই সরকারকেই তার ভিত রচনা করে যেতে হবে। একটা জিনিস আপনি দেখুন, এই যে আওয়ামী লীগ এবং তার সহযোগী শীর্ষ নেতারা গ্রেপ্তার হচ্ছে, গ্রেপ্তার হওয়ার পরে তাদেরকে যখন কোর্টে নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু কত যে ডিম বা কত ধরনের তাদেরকে অপমান করা হচ্ছে। আমি এটাকে প্রথমত সমর্থন করি না, কারণ একজন অন্যায় করলে সেটা আইন দেখবে, তার বিচার আইন অনুযায়ী হবে, এগুলো আমি সমর্থন করি না। কিন্তু আর একদিকে আমি বলবো যে যারা করছে এটারও প্রয়োজন আছে। আপনি বলবেন কেন প্রয়োজন আছে? এই যে তারা একদিকে গ্রেপ্তার এবং জেলে যাচ্ছে, আরেকদিকে এই যে অপমান হচ্ছে, এই যে অপমান হচ্ছে, এই যে ঢিল খাচ্ছে, কিল ঘুষি এগুলো খাচ্ছে, সারা দেশ না শুধু সারা বিশ্ব কিন্তু এগুলো দেখছে। আর কারা দেখছে? আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবে। পরবর্তী সময়ে যেন আর কোনো দানব তৈরি না হয় যে না, আমিও তো একদিন এই অপমানের উপরে পড়ে যেতে পারি। কাজেই এটা এক ধরনের ভবিষ্যৎ শাসকদের জন্য শিক্ষা যে হ্যাঁ, জনগণ কিন্তু ক্ষমা করে না, প্রকৃতির বিচার হয়ই। এই যে এখন যা হচ্ছে এগুলো প্রকৃতির বিচার। কাজেই আমি মনে করি যে এটা আমি যেমন সমর্থন করি না, কিন্তু আমি মনে করি যে পরবর্তী শাসকদের জন্য এটা খুব শিক্ষণীয় বিষয়। আর শেষ কথাটা লাইনটা বলি যে এই কমিশনের কাছে আমাদের যে প্রত্যাশা, আমি বিশ্বাস করি কমিশন সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। কামরুল হাসান, যে বিষয়টি আহমেদ আজম খান বলছিলেন যে ভবিষ্যতে যারা দায়িত্ব নেবেন তাদের জন্য শিক্ষা, যে তারা যাতে এই ধরনের দানব না হয়, অপকর্ম না করে। কিন্তু আমরা কি দেখলাম, আমরা কি দেখছি? বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় রং বদলাচ্ছে। আমি বলছি না নির্দিষ্ট কোনো দল করছে, চাঁদাবাজের কোনো দল হতে পারে না, সন্ত্রাসের কোনো রং হতে পারে না, কিন্তু সেই জিনিসগুলো যদি চালু হয়ে যায় তাহলে সাধারণ মানুষের কাছে বার্তাটা কি যাবে? হ্যাঁ দেখুন, চাঁদাবাজি এটা তো আসলে এটা কোনো দলের না, চাঁদাবাজ আলাদা একটা গ্রুপ আছে। আর এই যে রক্ত দিয়েছে আমাদের সন্তানরা, সেটা হচ্ছে পক্ষ বদলের স্বাধীনতার জন্য না, মত প্রকাশের স্বাধীনতার জন্য। আপনার যে মত আপনি এটা প্রকাশ করুন, তা নাহলে তো পুরো রক্তটাই বৃথা গেল। এবং বাঙালির বিরুদ্ধে যে মানে সার্বজনীন অভিযোগ যে আমরা ক্ষমতা ব্যবহার করতে পারি না, বাঙালিরা হচ্ছে পাওয়ার উইদাউট কন্ট্রোল, অর্থাৎ গাড়ির ব্রেক ছাড়া গাড়ি আর কি। এটা ঠিক না। এটা যাওয়ার আগে আরেকটা কথা মনে হচ্ছে, এটা একটু বলি। দেখুন, সার্ক যখন ছিল সেটাই সার্কের হচ্ছে কি, আপনি যৌথ নদী কমিশনের যেই ইস্যুগুলা, এগুলো হচ্ছে যে নেপাল, ধরুন ভারত বাংলাদেশ নদীগুলোর কানেকশন এরকম আছে অনেক জায়গায়। সার্কটাকে অকার্যকর করে দ্বিপাক্ষিক ইস্যুতে পরিণত করেছে হচ্ছে এই যৌথ যেই ইয়েগুলো আছে আমাদের, অভিন্ন নদী যেগুলো আছে দুই দেশের, দ্বিপাক্ষিক করাতে যেটা হয়েছে যে ক্ষমতা লিপ্সু সরকারকে শুধু ক্ষমতায় রাখার জন্য এইসব জায়গায় সুবিধাগুলো নেওয়া গেছে। কিন্তু সার্ক যখন ছিল তখন নেপাল, বাংলাদেশ এবং ভারত যখন এই বিষয়টার ফয়সালা করবে, বিষয়টা কিন্তু একটা ফ্যাসিস্ট সরকার এবং হিন্দুত্ববাদী
সাভারকারের প্রেতাত্মা মোদির সরকার আর এই ফ্যাসিস্ট সরকারের যে সম্পর্ক, যেটা ভারতের জনগণের সাথে আসলে এক ধরনের প্রতারণাই তো, বাংলাদেশের মানুষের সাথেও প্রতারণা। এই জায়গা থেকে বের সার্ককে কার্যকর করতে হবে। আর আরেকটা জিনিস মনে হয়েছে একটু বলা দরকার, নিজেদেরও তো কিছু দোষ আছে। দেখুন, আপনি শুধু যৌথ নদী কমিশনের এই জায়গাটায় ফল্ট ধরলে তো হবে না। আপনার জাতীয় নদী কমিশনের রিপোর্ট অনুযায়ী আমি খেয়াল করেছি গত 2 যুগে ফেনী, খোয়াই, গোমতী, মাতামুহুরীতে প্রচুর পরিমাণ ভরাট এবং দখল হয়েছে। শুধুমাত্র আমি খেয়াল করেছি কুমিল্লা, ফেনী এবং নোয়াখালীতে প্রায় 11,457 জন দখলদার আছে। কোথা থেকে জন্মালো? দখল মানে হচ্ছে আপনি যে ভূমিটা আছে এটা ভরাট করে ফেললেন, ভরাট করে আপনার এই নিজস্ব ব্যবসা শুরু করে দিলেন। মানুষের জায়গা বালি আনলেন অন্য জায়গা থেকে, বিনা পয়সায় ব্যবসা করলেন এবং এখানে নানান কিছু করলেন, সাদেক এগ্রোর মতো। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? আপনার যে ঢলটা আসবে, বুঝলাম ভারত এখানে হিস্সা এনশিওর করার ক্ষেত্রে নতজানু ফ্যাসিস্ট এবং ক্ষমতা লিপ্সু একটা দানব সরকারকে মানে আন্ডারমাইন করেছে, এটা ঠিক আছে। কিন্তু যদি আপনি এই ঢল নামার রাস্তা রাখতেন, অর্থাৎ আপনাকে তো ঢল মানে ওটাকে ড্রেন আউট করতে হবে না, পানিটা সাগরে চলে যাওয়ার জন্য দিতে হবে। তো আপনি যদি এগুলা না করেন, ওই পানিটা কি হবে? আপনার বাড়িতে ঘরে উঠবে। তাহলে কি আমাদের যৌথ নদী কমিশনের যে রিপোর্ট আছে, এই যে হাজার হাজার জমি দখলদার আছে, যেটা আপনি চাঁদাবাজ বললেন, এই জায়গাটায় আমাদের নিজেদের দায় দায়িত্ব আছে না? একটা দখলদার থাকবে কেন? সেই জন্য আমি বলি যে দলীয় সরকারের অধীনে নির্বাচন যেমন কঠিন হয়ে যায়, তত্ত্বাবধায়ক সরকারের দিকে দলীয় মানে দলগুলো তাকিয়ে থাকে, নিজেদের সীমাবদ্ধতা সবাই স্বীকার করে। ঠিক একইভাবে এই অন্তর্বর্তীকালীন জনগণের সংবিধানে চলা সরকারের উপর দিয়ে কিছু সংস্কার কাজ করতে হবে। নির্বাচন কমিশনের কথা ধরুন, হাবিবুল আউয়াল, এই 2-1 দিন ধরে আমি এটা বলতেছি, উনি 28% যখন বলল তখন উনি সজাগ ছিলেন। হঠাৎ করে উনি একটা নিদ্রা নিলেন নির্দিষ্ট সময়ের জন্য, স্বপ্নে পাওয়া 42% ঘোষণা করে দিলেন যে এটা ভোট পড়েছে। এরকম একটি নির্বাচন কমিশনের অধীনে, এরকম হাবিবুল আউয়ালের অধীনে কি জনসম্পৃক্ত 17 বছর এবং দীর্ঘ সময় অহিংস আন্দোলন, প্রায় 2000-এর মতো হত্যা, 700 গুণ, এবং অন্য সব বাদ দিলাম, বাড়িতে তো কেউ থাকতেই পারেনি, এরকম ত্যাগ করা, গণতন্ত্র পুনরুদ্ধারে এত সংগ্রাম করা একটি দল এই নির্বাচন কমিশনের অধীনে কি নির্বাচন করতে চায় যে এক মার্কায় ভোট দিলে আরেক জায়গায় চলে যাবে? ফলে সংস্কারের জায়গাগুলো বুঝতে হবে। আর আরেকটি জিনিস হচ্ছে যে যারা জায়গা দখল করছেন, তাহলে অবিলম্বে কি নির্বাচন কমিশন সংস্কারের দাবি করছে? ডেফিনেটলি করতে হবে। এটা তো আপনি ধরুন সবকিছু ঠিক করলেন, কিন্তু আপনি শুধু এক মার্কায় দিলেন, আরেক মাত্রায় ভোট চলে গেল, আপনার সবকিছু ধ্বংস হয়ে গেল, তাই না? আপনাকে বুঝতে হবে যে কোন জায়গাটায় হাত দিতে হবে। আপনার ভোটটা আপনি দিতে চান, এটা বাচ্চারা আপনাদের 3 বার ওরা দিতে পারেনি, এবার নিজেদের হিসাব নিজেরা করেছে, এবার আমরা বুড়োরাও ভোট দিতে পারবো তাদের সৌবাদে। এই জন্য তাদের প্রতি ধন্যবাদ জানাই, এবং যারা মরে গেছে ওদের তারা যেন বেহেশত নসিব হয় দোয়াটাও করি। কিন্তু আমরা যারা আছি তারা আরেকটা কথা বলে শেষ করে, বোধহয় আপনি বিরতি থেকে এসে মনে রাখতে হবে, এই জন্য আমি আধা মিনিটে বলি। আমি সেই জন্য বলছি যে আমরা যে এই যে এখন এই বাচ্চাদের যে নতুন দেখানো স্বপ্ন, এখানে যেই সব লোকজন এই জ্বালানি দেওয়ার ক্ষেত্রে এই টেম্পারিং করে, তারা কিন্তু বিনা পয়সায় জ্বালানি দিচ্ছে, বুঝতে পারছেন তো? এই স্বপ্ন স্পর্শ করেছে দুর্বৃত্তদেরকেও। ফলে যারা মনে করবেন যে দখল করে মানুষের মন দখল করা যাবে, তারা ভুল করছেন। জি, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান, আহমেদ আজম খান। আমরা কথা বলছিলাম গুম হওয়া বিষয় নিয়ে, আমরা বন্যার বিষয়ে কথা বলেছি, নির্বাচনের রোড ম্যাপের বিষয়ে কথা হচ্ছিল। আমরা এখন আলোচনা করতে বিদ্যুৎ নিয়ে, যেটা আমাদের বিশেষ একটি প্রতিবেদন হয়েছে। গত 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে যেই বিদ্যুতের বিষয়গুলো এসেছে, বলছে হরিলুট, এটাকে বিশেষজ্ঞরা বলছে এটাকে হরিলুট। এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 4 সদস্যের মন্ত্রী এবং আমলাদের সিন্ডিকেট ছিল, এবং দরপত্র ছাড়াই এখানে কাজ দেওয়া হয়েছে, এবং
দায় মুক্তির বিশেষ আইন, যেটা আপনারা সবসময় সমালোচনা করেছিলেন, সেই দায় মুক্তির বিশেষ আইনও দেওয়া হয়েছিল। এখন যে বিদ্যুতের দাম এবং যে পরিস্থিতি, এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন, এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি। এই দানবীয় শেখ হাসিনা সরকারের এই শেষ আমলেও পরিকল্পনা কমিশন থেকে দুজন সচিব এবং অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটা কমিশন হয়েছিল। সেই মুখ ফসকে হলেও তারা বের করে এনেছে এবং পত্রিকায় চলে এসছে যে এই যে রেন্টাল এবং কুইক রেন্টাল, এটা হরিলুটের একটা বন্দোবস্ত ছাড়া আর কিছু নেই। এবং যারা এই রিপোর্ট দিয়েছিল পরবর্তী সময় তারা বোধহয় 24 ঘন্টাও আর ওই চেয়ারে থাকতে পারেনি এবং ওই রিপোর্ট সেখানেই শেষ হয়ে গেছে। আমি বহুবার বলেছি, এই রেন্টাল এবং কুইক রেন্টালে যে প্রতি বছর যে কম বেশি ৭৫,০০০ কোটি টাকা লুটপাট হতো, এখানে একটা জিনিস যে ওই রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ যদি আপনার বন্ধও থাকতো, এই ক্যাপাসিটি চার্জের নামেও এই টাকা ডলারে পেমেন্ট হতো। অর্থাৎ লুট কোন পর্যায়ে! অথচ এই রেন্টাল এবং কুইক রেন্টাল কিন্তু মেয়াদটা ছিল প্রথমে 3 বছর এবং 3 বছরের জন্য ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। এরপরে সেটা বাড়তে বাড়তে 15 বছর এবং 15 বছরেই তারা সেই ইন্ডেমনিটি কাজে লাগিয়ে লাখ লাখ কোটি টাকা যা ডলারে পেমেন্ট করে যেভাবে লুট করেছে। সরকারের ভর্তুকির পরিমাণ ১,৩৭,০০০ কোটি টাকা। ১,৩৭,০০০ কোটি টাকা। তো ১,৩৭,০০০ কোটি টাকা যদি বিদ্যুৎ খাতে লুট হয়, এটা একেবারে লুট, তাহলে আপনি বলেন যে কতগুলি খাত একটা রাষ্ট্রে থাকে, সবগুলো খাতে, আপনি স্বাস্থ্য খাত বলেন, আপনি এই যে এয়ারপোর্টের 3rd টার্মিনাল বলেন, এই যে আপনার হাইওয়েগুলো হয়েছে, এই হাইওয়ে পাকিস্তানে হয়েছে, এই হাইওয়ে ভারতে হয়েছে, কত গুণ বেশি টাকা লেগেছে। আপনি এই তথ্যটা আমি আজকে নিয়ে আসিনি, অনেকের কাছে এই তথ্য আছে। অর্থাৎ প্রত্যেকটা খাতে 10-20%, 100%, 200%, 500% না, 2000% লুট হয়েছে। যে কারণেই আজকে ডলারও নেই, টাকাও নেই, ব্যাংকগুলো লুট। আপনি বলেন স্বাধীনতার 53 বছরে ব্যাংকগুলো এরকম ভঙ্গুর দশা হয়? এই যে লুট, এই লুটের প্রথম কারণ হলো গণতন্ত্রহীনতা। যখনই আপনার মনে থাকবে যে আমি তো দুদিন পরে ভোটের জন্য জনগণের কাছে যাব, তখন কিন্তু একটা খারাপ কাজ করতে দুবার আপনি ভাববেন। যখন মনে করবেন ভোট তো আমি নিজেই দেব, হয় রাতের বেলা অথবা দিনের বেলা সিল মারব, তখন কিন্তু আপনি দুবার কোনো কিছু ভাববেন না, আপনি ইচ্ছা মতো করবেন। দেশটাকে লুট করে নিয়ে গেছেন। যে সমস্ত কথাগুলো কয়েকদিন আগে যে চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেছেন, একেবারে ঐতিহাসিক বক্তব্য আমি মনে করি, যে সমস্ত কিছু তুলে ধরেছেন। একেবারেই দানবীয় শেখ হাসিনা সরকার, আমি একেবারে পরিষ্কার বলবো, দানবীয় শেখ হাসিনা সরকার এই লুটগুলো তার নেতৃত্বে হয়েছে এবং তিনি নিজে এবং তার আশপাশে সমস্ত চেলা চামুন্ডা সহযোগী উপসহযোগী এরা লুটপাট করেছে। এখন আমি প্রফেসর কামরুল হাসান খুব চমৎকার কিছু কথা বলেছেন, আমি একটু অ্যাড্রেস করি। এই যে নদী দখল, ঢাকা শহরে 51টা খাল আছে, সব দখল হয়ে গেছে, যে কারণে বৃষ্টি হলে একবারে জল জট শুরু হয়ে যায়, পানির যে জট শুরু হয়ে যায়। এটা আপনার চিটগঙ্গে আছে, এটা বিভিন্ন ডিভিশনাল শহরগুলোতে আছে। এই যে দখল, এই দখল মুক্ত করা এবং নদী যে দখল হয়েছে, এটা তো হলো শহরের খালের কথা বললাম, নদীগুলো যে দখল হয়েছে, এখানে কিন্তু আমাদের একটা আশার জায়গা আছে। আমাদের যে আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল, তিনি কিন্তু নদী প্রবাহের উপরেই তার পিএইচডিটা, তিনি কিন্তু এখানে একটা উদ্যোগ নিতে পারেন, একটা কমিশন করতে পারেন, সারা ঢাকা শহরটাকে রক্ষা করতে পারেন ওই 51টা খাল পুনর্দখল করে। হ্যাঁ, এটা অনেক বড় কাজ, বড় কাজ তো করতেই হবে। এই বড় কাজ করবার জন্যই তো এই সরকারকে শতভাগ মানুষ সমর্থন করছে। এই নদীগুলাকে আপনি জান না, এই টঙ্গী থেকে শুরু করে তুরাগ নদী দিয়ে দেখবেন যে এইটুকু হয়ে গেছে যে বিশাল তুরাগ নদী,
এই যে দখলমুক্ত যদি আমরা করতে পারি, এই সরকারকে আমরা সময় দিয়েছি, সমগ্র জাতি সময় দিয়েছে যে হ্যাঁ আপনি সংস্কার কাজ করুন এবং তারপরে আপনি নির্বাচনের রোডম্যাপে যান। কিন্তু রোডম্যাপ নিয়ে কথা বলবো আপনার কাছে। হ্যাঁ, আমি রোডম্যাপ নিয়ে পরেই কথা বলছি, কিন্তু আমি বলবো যে এই সরকার সেই সময়টা যেন প্রতিটা মিনিট কাজে লাগায়, প্রতিটা মিনিট যেন কাজে লাগায়। ওই যে প্রফেসর কামরুল বললেন যে নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন কমিশন না, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এরকম অসংখ্য কমিশনে এই দানবীয় সরকারের প্রেতাত্মারা বসে আছে। তারা সরকারকে বিভিন্নভাবে ধস নামানোর ষড়যন্ত্রে এখনো লিপ্ত। একদিনে সেই জঞ্জাল দূর করা সম্ভব? একদিনে আমরা বলছিও না, আমরা কিন্তু সরকারকে সময় দিচ্ছি, কিন্তু সরকারকে ওই যে বললাম প্রতিটা মিনিট কাজে লাগাতে হবে। এই প্রফেসর নোবেল লরেট ইউনূস সরকারের কাছে আমরা না, শুধু সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা, এবং তিনি কিন্তু সেই প্রত্যাশা মাফিক একটা চমৎকার উপদেষ্টা পরিষদও নিয়েছেন। আমি এবং আমরা বাংলাদেশের মানুষ আশা করব যে উনি সেই প্রত্যাশা পূরণ করবেন, এবং আমরা সেই সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছি, সহযোগিতাও করছি। আর একটা কথা আমি বলবো, এই যে বললেন যে ভারত এবং বাংলাদেশে যারা নানা জায়গায় ষড়যন্ত্রকারীরা আছে, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে। আমরা কিন্তু ইতিমধ্যে একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। নিশ্চয়ই, বাংলাদেশে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, গারো আছে, চাকমা আছে, মারমা আছে, আমরা সকলে বাংলাদেশী। এবং সেটা বন্যার সময় প্রমাণ হয়েছে। আমরা দেখেছি মসজিদে হিন্দু সম্প্রদায়ের লোকজন আশ্রয় নিয়েছে, আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের মন্দিরের সামনে মাদ্রাসার ছাত্ররাকে পাহারা দিয়েছে। এটাই তো বাংলাদেশের সংস্কৃতি। এই সংস্কৃতিটাকে আমরা লালন করব। আর যারা পাশের দেশ থেকে বলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, তাদের দেশে আজান দিতেও মানা, তাদের দেশে মুসলমানরা প্রকাশ্যে বেরুতে আতঙ্ক বোধ করে, সেই আতঙ্কিত সেই সাম্প্রদায়িক দেশের নেতারা যখন বলে, তখন আমাদের হাসি পায়। তখন জি, কামরুল হাসান, একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে আমরা এই বিষয়টা আলোচনা করেছি, কিন্তু এখন আলোচনার প্রসঙ্গে এটি এসেছে, উন্নয়নের মহাসড়কের কথাগুলো এখন কিন্তু আর শুনি না। উন্নয়ন আগে না গণতন্ত্র আগে, এগুলো আমরা এখন শুনি না। বেসিক্যালি আমি ডেভেলপমেন্ট এথিক্সে কাজ করি। জি, তো সে কারণে প্রশ্ন করা আপনার কাছে। বাদশাহতে এই অমর্ত্য সেনের একটা লেখা আছে যে কোনটা আগে, তিনি উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেছেন বাদশাহ, যে কোনো জায়গায় যদি গণতন্ত্র না থাকে তাহলে উন্নয়নটা আসলে টেকসই হয় না। উদাহরণ হচ্ছে এটা আফ্রিকান সে দেশ। এখন বিষয় হচ্ছে যে আমরা বলছি আগে উন্নয়ন করব তারপরে গণতন্ত্র। আমরা দেখলাম উন্নয়নটা কিভাবে হয়। উন্নয়নটা হচ্ছে যে একটা বিশেষ গোষ্ঠী থাকে, এটা শুধু দেশীয় না, এটা আঞ্চলিক আন্তর্জাতিক একটা চক্র থাকে, এবং তাদের কমিশনের কি অবস্থা আমরা দেখলাম, এক জায়গার টাকা কোথায় চলে যায়। আমরা রূপপুর পারমাণবিক প্রকল্পে দেখলাম না, কদিন আগে তো সবই দেখলাম। আমরা এটাও দেখছি যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আইন শৃঙ্খলা রক্ষা করার মূল দায়িত্বে থাকেন সরকার প্রধানের পরেই, তার বাড়িতে বস্তায় ভরে টাকা গিয়েছে। এটা একটা রোগ। আপনার প্রতিদিন এক বস্তা টাকা তো দরকার নেই। এই যে বৈষম্য, বা একটা মানে গার্মেন্টস কর্মীদের আমি দেখেছি যে তারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নানা ধরনের সংকটের কারণে, তারপরে হচ্ছে ইনফ্লেশন একদিকে, আরেকদিকে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ফলে তাদের হচ্ছে কি ক্রয় ক্ষমতা অর্ধেক হয়ে গেছে। ফলে খাবারেরও এই হিসাবটা তারা দুবেলা খেত, আর স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বস্তায় করে টাকা যেত। তো উন্নয়নটা হচ্ছে, হ্যাঁ কিছু মানুষের তো উন্নয়ন হয়েছেই, কিন্তু এই উন্নয়নটা টেকসই নয় দুইভাবে। একটা হচ্ছে এই ব্যবস্থাটা আসলে কোনো একটা দেশের অর্থনৈতিক অবস্থা আসলে সমৃদ্ধ করে না। আমরা দেখলাম যে এর চেয়ে দুরবস্থা আমাদের নেই। এক একটা খাতে কি পরিমাণ ঋণ। 2026-27 থেকে আপনি যখন মেগা প্রকল্পের এই আপনি দিতে থাকবেন, কি ইনস্টলমেন্ট দিবেন এবং ইন্টারেস্ট দিবেন, তাহলে আপনি মোটামুটি ইউনূস স্যারের ভিক্ষা করা ছাড়া কোনো গতি নেই। আপনি না হয় বন্যা এখন ফেস করছেন, হলো সবাই গিয়ে
আমাদের কোমলমতি শিক্ষার্থীদের এই আবেগের সময় সব দিয়ে দিচ্ছেন। তো ইনস্টলমেন্ট এই ইয়ের আপনার টানেলের ইনস্টলমেন্ট দেওয়ার টাকা তো মানুষ ওইভাবে দিবে না। মানুষ জানে যে এখানে অর্ধেক টাকাই চুরি করে নেওয়া হয়ে গেছে। এবং অধিকাংশ প্রজেক্টে দেখা গেছে যারা ইনভেস্ট করছে পার্টিকুলার একটা জায়গায়, তাদের পরিকল্পনাকারী, তাদের স্থপতি, তাদের এই যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তাদের, তাহলে আপনার রইলটা কি? ইঞ্জিনিয়ার তাদের, আর বাকি যেটুকু ছিল ওটু অর্ধেক ভাগ করে নিয়েছেন। ফলে দেখুন, আপনি যদি সিস্টেমের মধ্যে আপনি যদি ন্যায্যতা এনশিওর করতে না পারেন, আপনি যদি বন্টন ব্যবস্থায় ওই স্বাভাবিকতা না আনতে পারেন, তাহলে এটা স্থায়ী হয় না। যেমন অমর্ত্য সেনের আরেকটা কথাও বলি, যে ফামিন কেন হয়? ফামিন আসলে আমাদের এই খাবার দাবার অভাবের কারণে হয় না, অসম বন্টনের কারণে হয়। ফলে আমাদের এই যে শিক্ষার্থী জনতার যে আন্দোলনটা, দেখবেন যে এটা কোটা বিরোধী আন্দোলনটা এবার হয়ে গেছে বৈষম্য বিরোধী আন্দোলন। এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলনটা আসলে বুঝাচ্ছে বন্টনের ন্যায্যতা ঠিক করা। তাহলে আপনার দুর্ভিক্ষও হবে না, কিছুই হবে না। ফলে আমাদের যে কাজটা করতে হবে, আগে যারা ভুল করেছে, যা করেছে, সেই জায়গা থেকে আমাদের শিক্ষা না নেওয়ার একটা বদ অভ্যাস আছে। এই অভ্যাসটা ত্যাগ করতে হবে, কারণ আমাদের সবাইকে মিলে ভালো থাকতে হবে। এই জন্য যেই মায়েরা সন্তান হারিয়েছে, যেই মধ্যবিত্ত এবার আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, আমি বলছি যে বিএনপি এবং 63টি দল অসাধারণ আন্দোলন করেছে, কোনো সমস্যা নেই। তারপরও কোথায় যেন গ্যাপ ছিল আন্দোলনের। এটা যদি ব্যর্থ না হয়, ব্যাহত কিন্তু হয়েছে বহুবার। কিন্তু কোথায় সফলতা আসছে? শিক্ষার্থীদের জন্য। কেন? মা যেই বাচ্চাটাকে তাদের কাপড় জামা ইস্ত্রি করে পড়াতে হয়, খাবারটা খাইয়ে দিতে হয়, সেই বাচ্চা বন্দুকের সামনে দাঁড়াচ্ছে। বিষয়টা অদ্ভুত। শহীদ হতে যাচ্ছে। তাহলে আপনাকে বুঝতে হবে এই যে সিস্টেমটা, এবং এদের মা বাবা, আত্মীয় স্বজন, এদের স্কুলের শিক্ষক, এদের গ্রামের মানুষ, এবং মিডিয়াতে যারা দেখছে, দেশবাসী সবাই সম্পৃক্ত হয়েছে। এবং এই যে আত্মদান, এটা হচ্ছে বৈষম্য দূর করার জন্য। মনে রাখবেন, যারা এই ভয়েসটা বুঝে না, তারা বোকার স্বর্গে বাস করছেন। এই যে হাসিনা সরকার কোনোভাবেই কিছুই বুঝে নাই। তাদের বারবার বলা হচ্ছে যে এইটা করেন, তারা একবার আদালতের উপর ছেড়েছে, তারপর তারা বলল যে না, আমরা তো আদালত ঠিক হয়ে গেল। তাহলে আপনারা যদি আগেই এই কাজটা করতেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার আগে যদি বুঝতো, সংকট কিছু কমতো না। ক্ষমতায় থাকলে মানুষ শুনে না, অহংকারী হয়। সেই জন্য শিক্ষার্থীদের কাছে হেরেছে এই স্বৈরাচার। এখন বৈষম্যহীন ব্যবস্থায় যারা বৈষম্য সৃষ্টির কারণ হবেন, তারা আবার হারবেন। কেন হারবেন জানেন? ওদের একটা বক্তব্য বলে আমি একাধিকবার বলছি, দয়া করে যারা শুনবেন, যাদের বাংলাদেশ এখন, তারা শুনতে হবে। বাচ্চারা বলে যে দেখেন, আপনাদের সাথে আমাদের জেনারেশন গ্যাপ আছে, আমরা উই আর কানেক্টেড টু এভরিওয়ান অল ওভার দ্য ওয়ার্ল্ড। শুধু দেশে না, আমাদের একটা বিশাল অংশ আছে। উই আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আমাদের একটা কোড আছে। কমপ্লিট শাটডাউন কখনো শুনেছে? হরতাল, জ্বালাও পোড়া, এগুলো শুনছি। ওদের কনসেপ্ট আলাদা, ওদের একটা ডিকশনারি আছে, ওদের আন্ডারস্ট্যান্ডিং আলাদা। ওরা বলছে যে এই যে আপনারা দেখেন রাস্তার চারপাশে অমুক ভাইয়ের সালাম নিন, ডাব মার্কায় ভোট দিন। ওনার কাছে কি সালাম চেয়েছি? ওনাকে বলছি সালাম দেন? এই যে রাস্তাঘাট নষ্ট করলেন 5 লক্ষ টাকা খরচ করে, এটা যদি যেই মানুষটা 3 বেলা খেতে পারে না, 2 বেলা খায়, এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের অর্থ পাচারকারী এই মহা দানব সরকারের অত্যাচারে যখন মানুষ অর্ধাহারে ছিল, এই পোস্টারগুলো না করে ঈদে চাঁদে যেটা করা হয়, জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য সালাম দেওয়া হয়, ওরা খুবই বিরক্ত। বলছে যে এই টাকাটা ওই মানুষরে দিলে আমরা বুঝতাম কারা দিচ্ছে। সোশ্যাল মিডিয়া একটা মেসেজ দিলে আমরা তো জানবো, আমরা ওনাদেরকে ভোট দিতাম, ভালোবাসতাম। আমরা দেখলাম যে ওনাদের সাথে আমরা বিচ্ছিন্ন, এবং আমরা দায়িত্ব নিতে হয়েছে। আমরা চাকরি পাই না, মানে 50% উপর হচ্ছে বিভিন্ন কোটা, তাও আবার 62,000 ভুয়া মুক্তিযোদ্ধা।
ওরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ওদের একটা কথাও নেই। ওরা বলছে যে রিয়েল মুক্তিযোদ্ধা কয়জন, সেটার একটা সংস্কার করতে হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা 40 লক্ষ বেকার, যাদেরকে নিষ্ক্রিয় বলা হচ্ছে রিপোর্টে, আর সেখানে ভুয়া হলো 62,000 মুক্তিযোদ্ধা। তারা একদিকে নিচ্ছে হলো ভাতা, আরেকদিকে নিচ্ছে হচ্ছে সরকারি চাকরি, তার মধ্যে আবার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস পিএসসিতে। তাহলে আপনি এই ব্যবস্থায় তাদের অভিমানটা যদি না বুঝেন, আমরা কিন্তু ডিসকানেক্ট। অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমরা দুজনের কাছেই জানতে চাইব, সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি সহ বিরোধী যারা রাজনীতি দল এতদিন ছিল, এখন যারা আছেন, কিন্তু একই সঙ্গে বলা হচ্ছে রোডম্যাপ ঘোষণা করতে হবে অবিলম্বে। যৌক্তিক সময়টা আসলে কয়দিন? আহমেদ আজম খান, আপনি বিএনপির ভাইস চেয়ারম্যান। আমি একটু প্রফেসর কামরুল হাসান একেবারেই শর্ট করবো। প্রফেসর কামরুল হাসান খুব ভালো আলোচনা করেছেন, আমি একটু বলবো, আমি একটু আশার কথা বলবো। প্রফেসর কামরুল হাসান বলছেন যে ডক্টর ইউনূসকে তো এই 24-25 যখন ইনস্টলমেন্ট দেওয়া শুরু করবে তখন তো ভিক্ষা করতে হবে। কথাটা কিন্তু সাংঘাতিক বলেছেন, কিন্তু আমি একটু ওনাকেও আশ্বস্ত করব, জাতিকেও আশ্বস্ত করব যে হ্যাঁ, যদি ওই দানবীয় সরকার থাকতো তাহলে তাই করতে হতো। কারণ আপনি উপরের টাঙ্কিতে পানি উঠিয়েছেন আর বড় ড্রেন, সেই ড্রেন দিয়ে পানি চলে যাচ্ছে, পানি থাকবে না। এখন সেই দুর্নীতির ড্রেনগুলো প্রফেসর ইউনূস সরকারের সময়ে বন্ধ হয়ে গেছে। আপনি দেখবেন যে রাজা পাকসের সময় যে দেউলিয়া হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা, আর পরে যখন সরকার আসলো অনিল বিক্রমসিংহের, 1 বছরের মধ্যে বাংলাদেশের ঋণ শোধ করে ফেলেছে উইথ ইন্টারেস্ট, এবং তারা ঘুরে দাঁড়িয়েছে তাদের অর্থনীতি। এবং আমি মনে করি যে ভিক্ষা করতে হবে না। দেখুন আগামী 6 মাসের মধ্যে যেহেতু দুর্নীতি একটা নিয়ন্ত্রণে চলে আসবে এবং এই পাচার বন্ধ হয়ে গেছে, 15 লাখ কোটি টাকা আমরা মুখে বলি, আসলে তার চেয়ে অনেক বেশি বাংলাদেশটা একেবারে খোলা করে ফেলেছে দানবীয় সরকার। কাজেই এই যে বন্ধ হয়েছে, এই পাচার বন্ধ হয়েছে, দুর্নীতি কন্ট্রোল হবে, আপনি দেখবেন যে এই ভিক্ষায় যেতে হবে না আমাদের অর্থের। আর রেমিটেন্স ব্যাপকভাবে এখন আমাদের জনশক্তি থেকে আমাদের ভাইয়েরা রেমিটেন্স পাঠাবে, চিন্তার কোনো কারণ নেই। আমি মনে করি, আমি ভীষণ আশাবাদী। আর আরেকটা কথা যে বিএনপি বারবার ব্যর্থ হয়েছে, বিএনপি বারবার ব্যর্থ হয়নি। বিএনপি যে ভিন্ন ধর্মী বৈচিত্র্যময় আন্দোলন করেছে, সেই যে পরিবেশ তৈরি করেছে, যে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, সেই পরিবেশে আমাদের সন্তানেরা সেই জয়টা তুলে এনেছে। সেখানে বিএনপিরও ব্যাপক রকমের সহযোগিতা ছিল। আর আপনি যে কথাটা বলেছেন, হ্যাঁ, আমরা এই জন্যেই বলছি যে সরকারের পাশাপাশি কাজগুলো করতে হবে। একটা রুটম্যাপ যদি থাকে তাহলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা টার্গেট থাকে, তাই না? টার্গেট ছাড়া কিন্তু হয় না। এখন গণতন্ত্রের মূল যে ভিত্তি সেটা হলো নির্বাচন। অতএব রুটম্যাপ আপনি তৈরি করলেন, বলছি না 3 মাসের মধ্যেই দিতে হবে, তা বলছি না, কিন্তু একটা রুটম্যাপ থাকলে হয় কি ওই টার্গেট অনুযায়ী কাজগুলো হয়। এই জন্যই যৌক্তিক সময়টা কতদিন আপনি বলতে যাচ্ছিলেন? ওই যে বললাম যে যৌক্তিক সময়টা ওনার রুটম্যাপের উপরেই আমরা চিন্তা করতে পারবো। হ্যাঁ, কামরুল হাসান। হ্যাঁ, ধন্যবাদ। আজম ভাই যেটা বললো, আমি বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি, বাধাগ্রস্ত হয়েছে বলেছি। আর অহিংস আন্দোলনের যে অভূতপূর্ব ইতিহাস রচনা করেছে, বিএনপি নিজেও আগে এটা করতে পারেনি। ফলে বিএনপিকে ছাড়িয়ে গেছে, অন্যদের সাথে তো তুলনাই হয় না। সেই প্লটে আমাদের বাচ্চারা সফল হয়েছে, আমাদেরকে উদ্ধার করে দিয়েছে। আচ্ছা, আর আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, দেখুন এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবার জন্য আপনার এবং সব ব্যবস্থায় যাওয়ার জন্য আপনাকে বিচারের ব্যবস্থাটা কিন্তু আস্থা তৈরি করতে হবে। এই যে 1-11 এই সেনা সমর্থিত তথাকথিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের -2 নামে -1 যেটা করা হলো, সেখানে কিন্তু ওই বিচার ব্যবস্থা মানুষের আস্থা অর্জন করতে পারেনি। এখন এই পতিত সরকারের মতো একজনের নাম দিয়ে শুধু হয়রানির জন্য মানুষের নাম যদি দেওয়া হয়, তাহলে এতগুলো প্রাণ যেখানে গেছে, যেখানে শত শত এই দানব সরকারের শত শত আদেশ দানকারী এবং হত্যাকারা মানুষের বিচারটা কিন্তু হবে না। ফলে দেশীয় অত্যন্ত স্বচ্ছতার সাথে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেশীয় এবং আন্তর্জাতিক আদালতে আস্থার সাথে যদি বিচারটা সম্পন্ন করা সম্ভব হয়, তাহলে অন্য জায়গাগুলো খুব সহজ। অসংখ্য ধন্যবাদ
কামরুল হাসান, আহমেদ আজম খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।